প্রথম যে ক্যারেক্টারিস্টিক্সটা এটা হচ্ছে যে পেইন বা ব্যথা বা অসুস্থ অবস্থা, সেটা বাচ্চাদের পেটে ব্যথা হইতে পারে, সেটা দাঁতের ব্যথা হইতে পারে, সেটা কানের ব্যথা হইতে পারে, সেটা রিউমেটিক পেইন হইতে পারে। এই যে পেইন গুলা আছে, এই পেইন গুলাতে সে মারাত্মক রকম সেন্সিটিভ থাকবে, মারাত্মক রকম সেন্সিটিভ থাকবে, ঠিক আছে? এবং স্পেশালি যখন মহিলাদের প্রসব বেদনা শুরু হয় ওই সময় সে মারাত্মক রকম সেন্সিটিভ থাকবে, ঠিক আছে? ক্যামোমিলা ওয়ান অফ দ্য বেস্ট রেমেডি হচ্ছে আমাদের রিউমেটিক পেইনের জন্য, বাতে ব্যথার জন্য। বাতে ব্যথার ক্যামোমিলা ওয়ান অফ দ্য বেস্ট রেমেডি। বাতে ব্যথা আমরা পরে দেখব। এবং আরেকটা বড় ইউজ, যেহেতু বাংলাদেশে এখন অলিতে গলিতে নেশা ছড়িয়ে গেছে, আরেকটা বড় ইউজ হচ্ছে ক্যামোমিলার, এটা হচ্ছে নার্কোটিক্স। কেমন অলিতে গলিতে এই নেশা ছড়াইয়া গেছে। আমি হেরিং এর গাইডিং সিমটমসে থেকে আমি একটা জিনিস আমি আপনাদেরকে সরাসরি কোট করে দিচ্ছি, ঠিক আছে? যে আমি ক্যামোমিলা দিছি, ঠিক আছে, যখন রুগীরা অপিয়াম মানে আফিম অথবা মরফিন খাইতে খাইতে তারা শেষ হয়ে গেছে, তখন আমি ক্যামোমিলা কিভাবে দিছি? অ্যাজ এন ইন্টারকারেন্ট, তখন আমি একে মাঝে মাঝে দিছি বিফোর গিভিং আদার রেমেডিজ, ঠিক আছে? হ্যাঁ, এটা কিন্তু হেডিং এর কথা, আমার কথা না। হ্যাঁ, অ্যান্ড মোস্টলি উইথ ডিফারেন্ট রেজাল্ট। তাহলে আমরা ক্যামোমিলার প্রথম যেই এন্ট্রি পয়েন্টটা পাইলাম সেটা হচ্ছে চিলড্রেন উইথ পেটে ব্যথা, চিলড্রেন উইথ ডেন্টিশন, চিলড্রেন উইথ দাঁতে ব্যথা, চিলড্রেন উইথ কানে ব্যথা, চিলড্রেন উইথ বাতের ব্যথা। এবং আমরা আরেকটা জিনিস জানলাম যে মহিলাদের প্রসবকালীন ব্যথা। এবং আরেকটা জিনিস জানলাম যে ক্যামোমিলা ইজ দ্য বেস্ট রেমেডি, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রেমেডি, ঠিক আছে, অফ রিউমেটিক পেইন, বাতের ব্যথার রেমেডি। এটা কিন্তু আমরা ইউজ করি না, কারণ আমাদেরকে তো শেখানো হয়েছে ক্যামোমিলার বাচ্চা, ঠিক আছে? ক্যামোমিলা আমাদের ম্যাটেরিয়া মেডিকা সব বাচ্চাদের জন্য লেখা হয়েছে, বুড়া মানুষের জন্য তো লেখা হয় নাই। আচ্ছা, এটা গেল ক্যামোমিলার প্রথম এন্ট্রি পয়েন্ট। ক্যামোমিলার সেকেন্ড এন্ট্রি পয়েন্ট যেটা, এটা হচ্ছে, সরি একটা মিনিট ধরে, ও ক্যামোমিলার এই যে আমাদের এই যে ক্যামোমিলার প্রথম ক্যারেক্টারিস্টিক্স, এরপরে আমরা কয়েকটা রুব্রিক দেখি। রুব্রিক কি কি দেখেন? এই যে অ্যাবিউসিভ, ইনসাল্টিং উইথ পেইন, ঠিক আছে, মানুষের গালাগালি করতেছে পেইনের ঠেলায়। হ্যাঁ, অ্যাঙ্গুইশ, হ্যাঁ, প্রচন্ড রকম এংজাইটি, যে জায়গাটা ব্যথা করতেছে ওই জায়গাটাকে নিয়ে। হ্যাঁ, প্রচন্ড রকম এংজাইটি যখন পেটের মধ্যে ছিঁড়ে ফেলানোর ব্যথা ব্যথা করতেছে। চোখের ব্যথায় ক্যামোমিলাতে মানে কি হচ্ছে চারদিকে বুঝতে পারতেছে না, কনফিউশন অফ মাইন্ড, কি হচ্ছে চারদিকে বুঝতে পারতেছে না। দাঁতের ব্যথায়, ঠিক আছে, এবং মানুষকে কি করতেছে? অভিশাপ দিচ্ছে, কখন? যখন পেইন বাড়তেছে। হুম, এগুলো হচ্ছে ফিচার, এগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। কারণ রেমেডিতে সিমটম দিয়ে ঢুকা যাবে না, রেমেডিতে ঢুকতে হবে রেমেডির চলন দিয়া, ঠিক আছে? এরপরে সমস্ত কিছুর আশা ছাইরা দিছে কখন? যখন মেনসেসের ব্যথা শুরু হয়েছে, মেনসেস ডিউরিং, ঠিক আছে? হ্যাঁ, এবং রুগী একদম মারাত্মক রকম ভয়ের মধ্যে আছে। কিসের ভয়? ব্যথার ভয়। হ্যাঁ, কারণ ওই ব্যথাটা সে সহ্য করতে পারে না। হুম, রুগীর কোন সমস্ত ধরনের ধৈর্যচ্যুতি ঘটতেছে, কারণ কি? ব্যথার কারণে। হ্যাঁ, রুগী খিটখিটে হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইয়ার পেইনে খিটখিটে হয়ে যাচ্ছে। আর জয়েন্ট পেইনে তো ক্যামোমিলার উপরে, ক্যামোমিলা আপনাকে ব্যবহার করতেই হবে যদি আপনি নিয়মিত বাতের ব্যথার রুগী দেখেন। কেমন? আচ্ছা, এরপরে দেখেন এরা এরা গোঙ্গাইতেছে, গোঙ্গায়, ঠিক আছে, স্টমাক পেইনে পিট অফ দ্য স্টমাকে পেইন হচ্ছে। এবং ব্যথা, পেটে ব্যথা চোটে ভয়ঙ্কর ভাবে রাইগে উঠতেছে, ফিউরি আগুনের মতো রাইগে উঠতেছে। ফিউরি কখন? যখন তার প্রসবকালীন ব্যথা শুরু হচ্ছে, ঠিক আছে, এবং অস্থিরতার কারণে, ঠিক আছে, অস্থিরতা এবং অস্থিরতার কারণে সে কোনো কিছু সহ্য করতে পারতেছে না, সেন্সিটিভনেস, ক্যান নট বিয়ার, কোনো কিছু সহ্য করতে পারতেছে না। এগুলো হচ্ছে ক্যামোমিলার গ্র্যান্ড 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 ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, এবার আমরা ক্যামোমিলার সেকেন্ড সেকেন্ড গ্র্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অথবা সেকেন্ড ইয়েতে ঢুকি। সেকেন্ড এন্ট্রি পয়েন্টে আমরা ঢুকি, ঠিক আছে? ক্যামোমিলা মানুষেরকে যা তা বইলা ফেলে, স্পাইটফুল মানে থুতু মারে, থুতু মারে মানে হচ্ছে যা তা বইলা ফেলে।
ঠিক আছে? এবং এরা কখনো যখন অসুস্থ থাকে তখন কখনো কারো সাথে ভদ্রভাবে কথা বলতে পারে না। ঠিক আছে? এক্সট্রিমলি ইরিটেবল, ভয়ংকরভাবে খিটখিটে, ক্যাপ্রিসিয়াস, খেয়ালি এবং অবস্টিনেট, অত্যন্ত গোয়ার হয়ে যায়। এই ২ টা ক্যারেক্টারিস্টিক্স যখন আপনি একসাথে কারোর মধ্যে পাবেন, ১ম টা তো দেখাইলাম। যখন এই ২ টা ক্যারেক্টারিস্টিক্স আপনি একসাথে পাবেন, তখন অবশ্যই আপনি ক্যামোমিলার কথা মনে করবেন। এখানে একটা রুব্রিক আছে যে আনসারিং আনসার সিভিল ক্যান নট গিভ, মানে হচ্ছে মানুষের সাথে সে ভদ্রভাবে কথা বলতে পারে না, স্পাইটফুলনেস। হ্যাঁ, সাধারণত এটা হয় যখন কি হয়, যখন সে মিসক্যারিজ হয়, স্পেশাল, কিন্তু পেইনের মধ্যে এগুলা পাবেন, বুঝতে পারছেন? পেইনের মধ্যে আসলে কি এগুলা পাবেন। ঠিক আছে? এরপরে ক্যামোমিলাতে আমরা আরো কিছু রুব্রিক দেখি। রুব্রিক দেখা অত্যন্ত ইম্পর্টেন্ট। রুব্রিক না দেখলে যেটা হবে না, এটা হচ্ছে ওষুধের ক্যারেক্টারিস্টিক্স বোঝা যাবে না। রুব্রিক দেখেন, ঠিক আছে? নার্ভাস হয়ে যায়, রোগী নার্ভাস হয়ে যায়, রোগী অত্যন্ত মানে ইয়ে হয়ে যায়, মানে অস্থির হয়ে যায়। ঠিক আছে? কখন? যখন বাতের ব্যথা শুরু হয়। ঠিক আছে? হ্যাঁ? এবং দেখেন আরেকটা জিনিস দেখেন, গাউট মানে হচ্ছে ইউরিক অ্যাসিড ডায়াথেসিস, রিউমেটিক পেইন এবং দাঁতের ব্যথা যখন ওয়ান সাইডেড হয়, এগুলা কিন্তু খুব সিঙ্গেল রুব্রিক। অলমোস্ট সিঙ্গেল রুব্রিক। গাউটের ব্যথা থেকে যখন বাতের ব্যথা হয়, দাঁতের ব্যথা হয় রাত্রেবেলা। ঠিক আছে? সো রুব্রিক স্টাডি করবেন। রুব্রিক স্টাডি না করলে কখনোই আপনারা মেডিসিনের ক্যারেক্টারিস্টিক্স বুঝবেন না। এই মেটেরিয়া মেডিকা পড়া মেডিসিনের ক্যারেক্টারিস্টিক্স বোঝাটা খুব কঠিন এখনকার দুনিয়ায়। আচ্ছা, এখন কি হইছে? এরপরের ইয়াতে আমরা যাই। এখন দেখেন চেস্ট পেইন, বুকের ব্যথা কখন? ব্রুইসড মানে কি? কাউরে লাঠি দিয়ে পিটানোর পরে যেরকম পেইন হয় আর্নিকার ব্যথার মতন না? রিউমেটিক, বাতের ব্যথা যখন সারা সারা বুকের মধ্যে, বুকের সমস্ত মাসেলের মধ্যে এরকম ব্যথা থাকে। হ্যাঁ, প্যারালাইসিস আছে। প্যারালাইসিস কখন আছে? এই দেখেন প্যারালাইসিস। কি কারণে প্যারালাইসিস? এই দেখেন কত সুন্দর করে লেখা আছে না? এগুলা কিন্তু মেটেরিয়াল এভাবে পাবেন না। প্যারালাইসিস, রিউমেটিক প্যারালাইসিস, বাতের কারণে রোগীটা প্যারালাইসিস হয়ে যাচ্ছে। কোথায় প্যারালাইসিস হয়? সবচেয়ে ইম্পর্টেন্ট প্যারালাইসিস হচ্ছে কবজি। ঠিক আছে? সবচেয়ে ইম্পর্টেন্ট প্যারালাইসিস হচ্ছে কবজি। এবং এটা সম্ভবত আপনি ক্যামোমিলা ছাড়া ঠিক করতে পারবেন না। সবচেয়ে ইম্পর্টেন্ট প্যারালাইসিস হচ্ছে লেগ, বাতের ব্যথা। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে, বাতের ব্যথার প্যারালাইসিসে তো পায়ের ক্ষেত্রে অনেক রেমেডি আছে। ক্যামোমিলা কখন? ক্যামোমিলা অ্যাকিউট স্টেজে, সাব অ্যাকিউট স্টেজে। ১৫ বছর পুরানো বাতের ব্যথাকে আপনি ক্যামোমিলা দিয়ে কিছু করতে পারবেন না। কিছুক্ষণ পেইন কমায় রাখতে পারবেন। হয়তো ৬ ঘন্টা পারবেন। বা ৬ দিনই পারলেন। কিন্তু ১৫ বছরের পুরানো বাতের ব্যথাকে আপনি ক্যামোমিলা দিয়ে সম্পূর্ণ নাই করে দিতে পারবেন না। এটা অ্যাকিউট, সাব অ্যাকিউট স্টেজের পেইন। এবং ক্যামোমিলা এই সমস্ত ক্ষেত্রে, স্পেশালি বাতের ব্যথার ক্ষেত্রে খুবই হাই পোটেনসিতে ব্যবহার করতে হয়। 10 এর নিচে করে তেমন কোনো লাভ পাওয়া যায় না। ওই 0/5, 0/6 এভাবে দিয়া, এগুলা দিয়া কোনো লাভ হয় না। এগুলা ফালতু সিস্টেম। এই সমস্ত ভয়ঙ্কর পেইনের জন্য। এরপরে দেখেন আরো রুব্রিক দেখেন। ঠিক আছে? রুব্রিক দেখতে থাকেন। এখন দেখেন রিউমেটিক, এগুলা সবগুলো হচ্ছে রিউমেটিক। খেয়াল করেন, এগুলা সবগুলো হচ্ছে, এটা রিউমেটিক, এটা তো রিউমেটিক। দেখেন রিউমেটিক আপার লিম্বস, আবার আফটারনুন কখন বাড়ে? বেডে গেলে বাড়ে। কিভাবে কমে? রাস্টাক্সের মতো হাঁটলে কমে, হালকা হালকা করে হাঁটলে কমে, ফেরামের মতো হাঁটলে কমে। ঠিক আছে? ওয়াকিং এমএল। ঠিক আছে? পেইন নিউরালজিক গাউট। ঠিক আছে? গাউট, এই বাতের ব্যথা, ইউরিক অ্যাসিড বাইরে গেছে, রোগী খালি মাংস খায় আর ইয়ের মধ্যে পেইন হয়। এটার নাম কি? গোড়ালির মধ্যে পেইন হয়, বুড়ো আঙ্গুলে পেইন হয় না? বাতের ব্যথা বা নিউরালজিক পেইন মানে কি? আপনাদেরকে আইসা নিউরালজিক পেইন বুঝবেন কিভাবে? যখন আপনাকে রুগী আইসা ২-৩টা শব্দ বলবে। একটা হচ্ছে আমার জিলকায়, আমার চিলকায়, টাস টাস করে ব্যথা হয়। হ্যাঁ, এদিক থেকে ব্যথাটা শুরু হয়, টাস করে স্যার ওদিকে চলে যায়। এগুলো হচ্ছে নিউরালজিক পেইন। ঠিক আছে? চিলকায়, টাস টাস করে ব্যথা হয়, এদিকের থেকে ব্যথা হয়, টাস করে ওদিকে চলে যায়। এটা হচ্ছে নিউরালজিক পেইন। এবং নিউরালজিক পেইন আপনারা জানেন কিনা আমার জানা নাই। অ্যালোপ্যাথিক সিস্টেমে আমরা দেখি না বাত রোগ বিশেষজ্ঞ কিন্তু অ্যালোপ্যাথিক সিস্টেমে লেখে। উনাদেরকে জিজ্ঞাসা করে দেখতে পারেন। এটা উনাদের কাছ থেকেই জানা।
অ্যালোপ্যাথিক সিস্টেমে বাত রোগের চিকিৎসার প্রগনোসিস হচ্ছে 2%। 2%, ঠিক আছে? সো 100 রোগী যদি যায়, তারা যদি 2 জনকে ঠিক করতে পারে, তারা কিন্তু অনেক ভালো রেজাল্ট পাইছে। ঠিক আছে? কিন্তু হোমিওপ্যাথিক সিস্টেমে বাত রোগের প্রগনোসিস হচ্ছে অলমোস্ট 85%। স্পেশালি বাত, রিউমেটয়েড আর্থ্রাইটিস। ঠিক আছে? বাত। মাত্র 2% নিয়ে ওরা রিউমেটোলজিস্ট লিখা বসে থাকে। আমি একজনকে বলছিলাম, আমি এক অ্যালোপ্যাথিক ডাক্তারকে বলছিলাম, তুমি রিউমেটিক পেইন তোমার কতজন? আমি আমার তো রিউমেটিক পেইন 100-এ 100, রিউমেটয়েড আর্থ্রাইটিস। তুমি কি বলো? আমি কি, হ্যাঁ। তারপরে উনি আমার রোগী দেওয়া শুরু করছে, এবং উনার কোনো রোগী খারাপ নাই। 30% হইলেও তার উন্নতি হয়েছে। ঠিক আছে? সো এটা হচ্ছে হোমিওপ্যাথির সবচেয়ে বড় জায়গার মধ্যে একটা হচ্ছে এই রিউমেটিক পেইন, বাতরোগ। কল্পনাও করতে পারবেন না যে কত কিছু করা যায়, কত ভাবে রোগীকে তুলে নিয়ে আসা যায়, কত রেমেডি আমাদের আছে। ঠিক আছে? দেখ, ওগুলো আমরা ক্লিনিক্যাল ট্রেনিং এ বলবো। এখন এখানে কইয়া সময় নষ্ট করে লাভ নেই। এরপরে দেখেন, কিছু মাইনর ক্যারেক্টারিস্টিক্স আছে যেগুলা আমাদের ম্যাটেরিয়া মেডিকায় অনেক বড় বড় ক্যারেক্টারিস্টিক্স হিসেবে দেওয়া হয়েছে। যেটা বড় ক্যারেক্টারিস্টিক্স ওইটা কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিছি। কেমন? যেটা বড় ক্যারেক্টারিস্টিক্স ওই দুইটা কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিছি। প্রথম হচ্ছে আইলমেন্ট ফ্রম অ্যাঙ্গার, এটা একটা হইতে পারে। কনসোলেশন অ্যাগ্রাভেশন, ডালনেস, কপাল কুঁচকায়া যায়, ওই ইয়া করে, গড় গড় করে, ইয়া করে। থার্স্টি, ক্যামোমিলা মোস্ট প্রবলেমের সাথে ক্যামোমিলা থার্স্টি। ঠিক আছে? হ্যাঁ। আহ, এবং ক্যামোমিলা একটু চিলি হইতে পারে, কিন্তু ক্যামোমিলা আনকভার থাকে। ঠিক আছে? এবং ক্যামোমিলার তেমন কোনো মোডালিটিস নাই। সবচেয়ে মজার কথা হচ্ছে এটা, ক্যামোমিলার কোনো মোডালিটিস নাই। এটা আমাদের ম্যাটেরিয়া মেডিকা, নাম বললাম না, অনেক ম্যাটেরিয়া মেডিকায় মোডালিটিস স্পষ্ট করে দেওয়া আছে। কিন্তু ক্যামোমিলার মোডালিটিস সবসময় ইনকনসিস্টেন্ট। কারণ হচ্ছে ক্যামোমিলার মোডালিটিস এটা প্রুভিং এ পাওয়া গেছে, ক্লিনিক্যালি পাওয়া গেছে, ক্যামোমিলার মোডালিটিস ঠিক নেই এক এক রুগীতে। কারণ ক্যামোমিলার তো বাতের রোগী, মোস্ট অফ দ্য টাইম বাতের রোগী। একটু বয়স্ক 6-7 বছরের বাচ্চা, বাতের বাচ্চা আসছে, ব্যথা সহ্য করতে পারতেছে না, হাসপাতালে গেছে, কিছুদিন পায়ের মধ্যে রশি বাঁধা ছিল, কিছুদিন এরকম করে ছিল, বিভিন্ন ধরনের ওষুধ খাইছে, কোনো কাজ হয় না, ইনজেকশন নিছে, কোনো কাজ হয় নাই, আপনার কাছে আসছে। এখন বাচ্চার বাবা বলতেছে, ভাই আপনি ব্যথা কমান, ইউ ডোন্ট হ্যাভ এনি আদার মেডিসিন দেন ক্যামোমিলা। দিস ইজ দ্য থিং। এই কারণে আমি বলছি যে ক্যামোমিলা আমাদের ম্যাটেরিয়াল দিকে ভুলভাবে রিপ্রেজেন্ট করা আছে। ঠিক আছে? রুব্রিক দেখেন, আহ কিছু আমি রুব্রিক গুলা দেখাই কেন, আমি বারবার বলতেছি আপনাদেরকে, রুব্রিক গুলো আপনারা আপনারা যদি পারেন, আপনাদের কাছে যদি সুযোগ থাকে, আপনারা এই ইয়াগুলো আপনারা প্রিন্ট করে রাখা দিবেন। কারণ এই রুব্রিক গুলো আমার সিলেক্টেড রুব্রিক। এবং আমার আমি যখন রুব্রিক সিলেক্ট করি, ওই সময় আমি যে সমস্ত রুব্রিক আপনাদেরকে দেখাই, সত্যি কথা হয়েছে মোস্ট অফ দ্য রুব্রিক আমার অলমোস্ট মুখস্থ। কারণ আমি তো 10 বছর ধরে এটার পিছনে আছি। আমি তো 10 বছর ধরে রুব্রিক থেকে, আমার কখনো ম্যাটেরিয়াল বাইরে আপনি দেখবেন যে ওটা কমপ্লিটলি এই রেপার্টরি বেস। অন্য মানুষের থেকে কপি করে কোনোদিন ম্যাটেরিয়াল লিখুন না, আল্লাহ আল্লাহ যদি জ্ঞান ঠিক রাখে। আচ্ছা, দেখেন দেখেন অ্যাঙ্গারের প্যাটার্নটা দেখেন, ক্যামোমিলার অ্যাঙ্গারের প্যাটার্নটা দেখেন। প্রথম হচ্ছে ইন্ডিগনেশন উইথ, যদি কেউ কাউকে একটু অপদস্থ করে। হ্যাঁ। এরপরে হচ্ছে সরি, ইন্ডিগনেশন উইথ, যদি কাউকে যদি কেউ তাকে একটু হালকা অপমান করে। আর ভ্যাক্সেশন উইথ, এই যে ভ্যাক্সেশন না, এই যে সবগুলো হচ্ছে ভ্যাক্সেশন, খেয়াল করেন, খুব ঠান্ডা মাথায় খেয়াল করেন, এটা হচ্ছে সবগুলা ভ্যাক্সেশন না। ভ্যাক্সেশন মানে কি? ভ্যাক্সেশন মানে হচ্ছে আপনারা কেউ একটু বেইজ্জতি করছে, ভ্যাক্সেশন মানে হচ্ছে বেইজ্জতি। ঠিক আছে? একদম বাংলা কথায় বলে দিলাম, ভ্যাক্সেশন মানে হচ্ছে বেইজ্জতি। বেইজ্জতি করছে, তখন আপনার ইরিটেবিলিটি বেড়ে গেছে। ভ্যাক্সেশন মানে বেইজ্জতি করছে, ঠিক আছে, তারপরে আপনার যে প্রবলেম ছিল ওই প্রবলেম কমে না। ভ্যাক্সেশন মানে কি হচ্ছে? বেইজ্জতি করছে, ভ্যাকসেশন, এরপরে আপনার অ্যাজমা শুরু হয়েছে। ঠিক আছে? হ্যাঁ। এবং এ কি করছে, বাচ্চারা কি করে, চারদিকে লাথি মারতে শুরু করে। এরপরে কি হয়, বাচ্চাদের কনভালশন শুরু হয়, ক্র্যাম্প শুরু হয়। ঠিক আছে? কনভালশন, ক্র্যাম্প মানে কনভালশন, কনভালশন মানে ক্র্যাম্প। ঠিক আছে? এগুলো হচ্ছে বেইজ্জতি করার পরে, আপনাকে কেউ যখন রোগীকে বেইজ্জতি করে, তখন এই ক্যামোমিলার সিমটম আপনি পাবেন অ্যাকিউট স্টেজে। ঠিক আছে? আরো দেখেন ভ্যাকসেশন, দেখেন ভ্যাকসেশনের পরে, বেইজ্জতির পরে ডায়রিয়া শুরু হয়ে যায়, জ্বর শুরু হয়ে যায়, হট ফ্লাশ শুরু হয়ে যায়। ঠিক আছে? হ্যাঁ। এরপরে হচ্ছে এই মেনসেসের গ্যাঞ্জাম লাগিয়ে যায়। হ্যাঁ। এবং ভ্যাকসেশনের পরে সে অফেন্ডেড ফিল করে, ভ্যাকসেশনের পরে সে কোলোসিন্থের মতো তার পেটে ব্যথা হয়।
কোলোসিন্থের পেটে ব্যথাটা অনেকদিন থাকে, ক্যামোমিলারটা একটু কম সময় থাকে, কিন্তু ক্যামোমিলারটা ভয়ঙ্কর ব্যথা হয়। ক্যামোমিলার একটা সবচেয়ে বড় ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ক্যামোমিলার ব্যথা রোগী সহ্য করতে পারে না। কোলোসিন্থের ব্যথা রোগী সহ্য করতে পারে, কিন্তু ক্যামোমিলার ব্যথা সহ্য করতে পারে। যখন কোনো রোগী এসে আপনার কাছে বলবে, স্যার আমি ব্যথা সহ্য করতে পারতেছি না, স্যার আমি ব্যথা সহ্য করতে পারতেছি না, তখন রিয়েলি যদি সে সহ্য না করতে পারে, হ্যাঁ, তখন আগে দেখবেন সে ক্যামোমিলা, বেলেডোনা, এই সমস্ত অপিয়াম, এই সমস্ত রেমেডির মধ্যে আছে কিনা। কারণ এই সমস্ত রেমেডির মধ্যে রোগীটা থাকে সাধারণত। আর্সেনিকের রোগী এসে কোনোদিন আপনাকে সাথে সাথে বলবে না যে আমি ব্যথা সহ্য করতে পারতেছি না। ঠিক আছে? আরো দেখেন, আরো আপনাকে রোগীকে বেইজ্জতি করলে কি হয়, যখন রোগী যে প্রশ্ন করে, প্রশ্নে যদি সে বেইজ্জতি হয়, ঠিক আছে, হ্যাঁ, স্পোকেন টু হোয়েন, কথা বলতে গেলে রোগী যদি বেইজ্জতি ফিল করে, পেটের ব্যথাতে যদি বেইজ্জতি হয়, এগুলো খুব ইম্পর্টেন্ট। ঠাস ঠাস করে টেম্পার ট্যান্ট্রামস, ঠাস করে রাগ বেড়ে যায়, ঠাস ঠাস করে রাগ বেড়ে যায়, ঠাস ঠাস করে মুড চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, হ্যাঁ, তখন কি হয়, ফলস দ্য ফ্লোর, হ্যাঁ, বাচ্চারা, এটা অটিজমের জন্য খুব ইম্পর্টেন্ট রূপে কি হয়, অটিজমের বাচ্চারা খেপা যায়, ইয়াতে ফ্লোরের মধ্যে শুয়ে পড়ে, এবং কি করে, লাইট খাইতে থাকে ফ্লোরের মধ্যে, এবং কি করে, জোরে জোরে চিৎকার দেয়, হ্যাঁ, শ্রিকিং, শ্রিকিং মানে হচ্ছে, মনে রাখবেন, 2 তালার থেকে চিৎকার দিব, 6 তালার থেকে শোনা যাবে, এটা হচ্ছে শ্রিকিং। 2 তালার থেকে কথা জোরে জোরে কথা বলবে, চিল্লাবে, 6 তালার থেকে শোনা যাবে, মানে 40-50 ফুট উপর থেকে শোনা যাবে, এটা হচ্ছে শ্রিকিং। ঠিক আছে? আচ্ছা, আরো দেখেন, হ্যাঁ, যদি কোনো কারণে মা খেপা যায়, ঠিক আছে, যখন সে দুধ খাওয়াচ্ছে, যদি কোনো কারণে একবার খেপে গেল, তারপরে অ্যাপাথি চলে আসলো, তারপরে কি কি করতেছে ওটা তার মধ্যে নাই, ওটা সে আর খেয়ালই করে না। ঠিক আছে, হ্যাঁ, অস্থিরতা বাইরে গেল, যখন তারে কেউ বেজ্জতি করলো, হ্যাঁ, এই বেজ্জতি, ভেক্সেশন, ক্যামোমিলার অত্যন্ত বড় আইলমেন্ট ফ্রম, অত্যন্ত বড় আইলমেন্ট ফ্রম। আমরা খালি স্টেফিসেগ্রিয়া খুঁজি, স্টেফিসেগ্রিয়া ক্রনিক রেমেডি, হ্যাঁ, এটা বেসিক রূপ, তারপরেও আমি বলে দিতেছি আপনাদেরকে, ইগনিশিয়া, গুটলিয়া, নেট্রামিউর, স্টেফিসেগ্রিয়া, কস্টিকাম। তাহলে স্টেফিসেগ্রিয়া কত দূরের রেমেডি। ঠিক আছে, এটা হচ্ছে এই এই লাইনের রেমেডির ক্রম, মানে আপনি ক্রম বলতে পারেন, ইগনিশিয়া, গুটলিয়া, নেট্রামিউর, স্টেফিসেগ্রিয়া, কস্টিকাম। ঠিক আছে, তাহলে স্টেফিসেগ্রিয়া এখানে 5 নম্বর। সুতরাং স্টেফিসেগ্রিয়া অনেক দূরের রেমেডি, স্টেফিসেগ্রিয়া অনেক রেমেডি। স্টেফিসেগ্রিয়া মহিলাদের মধ্যে আসলে মহিলাদের কি হবে, মহিলাদের ইম্পোটেন্সি শুরু হবে, ঠিক, সরি, স্টেরিলিটি শুরু হবে, তারপরে কি হবে, মহিলাদের সেক্সুয়াল ডিজায়ার বেড়ে যাবে, মহিলারা জিনিসপত্র ভাঙতে শুরু করবে। স্টেফিসেগ্রিয়া ছেলেদের মধ্যে আসলে কি, মহিলাদের ইউটিআই শুরু হবে, ছেলেদের মধ্যে আসলে ছেলেদের ইউটিআই শুরু হবে, কিডনির প্রবলেম শুরু হবে, ক্যান্সার শুরু হবে, মাথার মধ্যে টিউমার শুরু হবে। ঠিক আছে, প্রত্যেকটা রেমেডির সাথে অ্যাসোসিয়েটেড কিছু ডিজিজ আছে, ওই রেমেডি স্পেসিফিক, অলমোস্ট স্পেসিফিক স্টেজ অফ দ্য লাইফে, তাই না? আচ্ছা, এবার আমরা একটু ক্যামোমিলার কনস্টিটিউশনটা দেখি। ক্যামোমিলার কনস্টিটিউশনটা হচ্ছে হঠাৎ করে এটা যায়, নার্ভাস এবং এক্সাইটেবল টেম্পারামেন্ট। ঠিক আছে, বাচ্চারা অসুস্থ হয় কখন, যখন দুধ খায়, যখন দাঁত দাঁত ওঠার সময়। ঠিক আছে, হ্যাঁ, এবং বাচ্চারা অসুস্থ হওয়ার সময় সবচেয়ে বেশি কোন অর্গানটা অসুস্থ হয়, পেটটা বেশি অসুস্থ হয়। ঠিক আছে, আর ক্যামোমিলার বুড়ারা বয়স্করা 30-40 বছর, 20 বছর থেকে 60 বছর পর্যন্ত, এই বাচ্চারা, এই রুগীরা কিভাবে অসুস্থ হয়, মূলত এদের বাতে ব্যথার জন্য এরা ডাক্তারের কাছে আসে। ক্যামোমিলার বাতের ব্যথা কিন্তু দুনিয়ার অন্য কোনো রেমেডি দিয়ে আপনি সলভ করতে পারবেন না, কোনো রেমেডি দিয়ে সলভ করতে পারবেন না। তো বেলেডোনা টেলেডোনা এনে কোনো কাহিনী না। ঠিক আছে, আচ্ছা, এবার আসেন প্রোগ্রেশন অফ দ্য ডিজিজে, রুগীটা আসলে কিভাবে অসুস্থতার দিকে যায়। বাচ্চাটা, প্রথমত বাচ্চাটা ডাল হয়ে যায়, বুঝতে পারে না কি করতে হবে, ডাল হয়ে যায়। ঠিক আছে, বাচ্চাটা সাধারণত সেন্সলেস হয়ে যায় ব্যথার ঠেলায়, অথবা বাচ্চাটা সাধারণত জ্ঞান হারিয়ে ফেলে, ফেসের কালার, ফেসের সাধারণত চেঞ্জ হয়ে যায়, চোখগুলা এক এক দিকে চলে যায়, এটাকে আপনারা ম্যাটেরিয়া মেডিকায় দেখবেন ডিস্টরশন অফ দ্য আইস লেখা আছে। ঠিক আছে, মুখের মাসেল গুলা খিচুনির মতন কন্ট্রাক্টেড হয়। ঠিক আছে, বুকের মধ্যে অ্যান্টি টার্টের মতন গড় গড় করে শব্দ হয়।
ঠিক আছে, প্রচুর পরিমাণে কাশি হয়, ইগনিশিয়ার মতন বাচ্চাগুলা হাই দেয়, বুড়া মানুষ হাই দেয় এবং শরীর টানা দেয়। ঠিক আছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, যেহেতু ডালনেস বলছি, মনে রাখবেন যে এরা বুঝতে পারে না চারদিকে কি হচ্ছে। এটা হচ্ছে ক্যামোমিলার বাচ্চারা যখন আপনার অফিসে আসবে, আপনার ক্লিনিকে আসবে, চিৎকার চিল্লাচিল্লি করবে না, এটার প্রথম রূপটা হচ্ছে এই জায়গাটা। এরপরে আমাদের বাচ্চাগুলা কি হয় আমি সেটা দেখাইতেছি। আমি শুধু ডালনেসের কয়েকটা রুব্রিক আপনাদেরকে দেখাইতেছি। রুব্রিকগুলো আমি তুলে আনছি। দেখেন, ডালনেস সব রোগের মধ্যে আছে। ঠান্ডা লাগা, মাথা ব্যথা, গরম লাগা, ঘুম ঘুম ভাব, ঠিক আছে, হ্যাঁ, মাথা ঘুরানো, সব জিনিসের সাথে আমার ডালনেস কিন্তু আমার কমন। ডালনেস কিন্তু আমার কমন। তাহলে এই যে এই ডালনেসের ক্যামোমিলার এই যে ডালনেস, এটা মানে আমাদেরকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। কারণ আমরা এখন রেমেডির চলন করতেছি, আমরা কিন্তু সিমটম পড়বো না। যেই রেমেডির সিমটম লাগবে, আমরা যেমন আগামী শুক্রবারে আমরা চেলিডোনিয়াম যখন পড়বো, তখন সেই রেমেডির সিমটম আমরা দেখব, যদি সিমটম সেখানে ইম্পর্টেন্ট হয়। কিন্তু ক্যামোমিলাতে কিন্তু চলন দেখতে হবে। এক একটা রেমেডি এক এক রকম ভাবে। ব্রায়োনিয়াতে সিমটম পড়া হবে না। এই রেমেডির 40,000 সিমটম, ওই রেমেডির সিমটম পড়া লাভ নাই। ব্রায়োনিয়াতে আমার কি লাগবে? ব্রায়োনিয়াতে আমার লাগবে হচ্ছে চলন কি। একটা চলন, যেটা চলন লাগবে সেটা চলন লাগবে, যেটার সিমটম লাগবে সেটার সিমটম লাগবে। তাহলে এই যে ডালনেস, ডালনেস গুলো আপনারা একটু দেখে নিয়েন কেমন। এই যে ডালনেস গুলা, স্লাগিশনেস, এই জিনিসগুলো আপনারা একটু দেখে নিয়েন কেমন। আচ্ছা, এরপরে এই অসুস্থ অবস্থায় বাচ্চাদের মধ্যে যে জিনিসটা আরো বেশি পরিমাণ প্রকট হয়, সেটা হচ্ছে প্রচন্ড রকম নার্ভাস সিস্টেম, প্রচন্ড রকম সেন্সিটিভ, নার্ভাস সিস্টেম প্রচন্ড রকম ইরিটেবল, প্রচন্ড রকম সেন্সিটিভ, কোনো কিছু সহ্য করতে পারে না, প্রচন্ড রকম ইরিটেবল, সেট করে ওঠে, খটখট খিটখিট করে ওঠে। ঠিক আছে, হ্যাঁ। ওভার সেন্সিটিভনেস আফটার অ্যাবিউজ অফ কফি। এই যে হেরিং বলছিল না, অপিয়াম, অপিয়াম যারা প্রচুর পরিমাণ কফি খাইছে জীবনে এক সময় এবং পরে গিয়া নাক্সের মতো হয়ে গেছে, তাদের জন্য ক্যামোমিলা ইম্পর্টেন্ট রেমেডি। ইরিটেবিলিটি স্পেশালি ফলোইং অ্যাঙ্গার, কনসোলেশন অ্যাগ্রাভেটস ন্যাট্রামিউটিক। ইরিটেবিলিটি, রাগের পরে কি হয়, খিট খিট হয়ে যায়, অনেকটুকু সিপিয়া, ন্যাট্রামিউটিকের মতো। ক্যান্সার, কনসোলেশন অ্যাগ্রাভেট, সান্ত্বনা দিলে ভালো থাকে না, ঠিক আছে, বিরক্ত হয়, অসুস্থ হয়ে যায়। ওভার সেন্সিটিভিটি টু পেইন, ওভার সেন্সিটিভিটি টু পেইন মানে কি, রুগী যখন আইসা আপনার সিম্পল, আপনার রুগীরে হাতের মধ্যে কোনো কিছুর একটা বাড়ি রাখছে, হাত ফুলেও নাই, কালো হয় নাই, ভাঙেও নাই, ফ্র্যাকচার হয় নাই, কিচ্ছু হয় নাই, রুগী আইসা বলতেছে স্যার এখানে সম্ভবত 2-3টা ভাঙা আছে। যেই সিমটমকে রুগী যখন বাড়ায়া বলতেছে, যে কোনো রুগী যে কোনো সিমটমকে যখন বাড়ায়া বলতেছে, রুব্রিক নিতে হয় ওভার সেন্সিটিভিটি। ঠিক আছে, হ্যাঁ, ওভার সেন্সিটিভিটি আমরা এইভাবে নিই। ওভার সেন্সিটিভিটি টু দ্য পেইন হুইচ সিমস আনবিয়ারেবল অ্যান্ড ড্রাইভ টু ডিসপেয়ার। ড্রাইভ টু ডিসপেয়ার মানে হচ্ছে পাগল হয়ে যায়, রুগী পাগলের মতো করে। ঠিক আছে, অল ব্যাডস এফেক্ট অফ ফলোইং অ্যাঙ্গার, ঠিক আছে, কো কনভালশনস। আচ্ছা, বাট কন্ট্রারি টু অ্যাকোনাইটাম দ্য পেশেন্ট বিলিভস দ্যাট শি উড রেদার বি ডেড অ্যান্ড অ্যাওয়ে ফ্রম সাফারিং। ঠিক আছে, ক্যামোমিলার সাথে এই অ্যাকোনাইটের এই জায়গাটার একটা মিল আছে, কিন্তু পার্থক্য কি, অ্যাকোনাইট মনে করে অ্যাকোনাইট মরে যাবো, এই কারণে অ্যাকোনাইট মানে দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়, টেনশনের মধ্যে পড়ে যায়। ক্যামোমিলা মনে করে এই ব্যথার থেকে ভালো থাকার জন্য মইরা যাওয়াও ভালো। তার মানে হচ্ছে ক্যামোমিলার রুগী এসে আপনাকে বলবে যে স্যার আমার মরণ হয় না কেন, এই বাতের ব্যথার থেকে আমি কিলিগা বাইরে পারতেছি না, আমার মরণ হয় না কেন, আল্লাহ তুমি আমারে মরণ দিয়া দাও। ক্যামোমিলার রুগী এইভাবে কথা বলবে, আল্লাহ পাকের কাছে চাইবে। ঠিক আছে, এগুলা এগুলা হচ্ছে চলন আর কি, মেডিসিনের চলন কেমন। রুব্রিক দেখেন, রেস্টলেসনেস, নার্ভাসনেস, পেইন, ক্যান নট বিয়ার, যেই পেইন সহ্য করতে পারে না, ক্যান নট বিয়ার। ঠিক আছে, ওভার সেন্সিটিভনেস, কফি আফটার, নয়েজ, সাউন্ডস, অ্যাগ্রাভেশ, পার্সপিরেশন ডিউরিং, ওভার সেন্সিটিভনেস টু ইনটলারেন্ট অফ, সহ্যই করতে পারে না। ক্যান নট বিয়ার, কোন এদিকে ক্যান নট বিয়ার, একদিকে হচ্ছে ইনটলারেন্ট অফ। আচ্ছা, এই যে এগুলা হচ্ছে চলন আর কি, এগুলো হচ্ছে চলন।